করোনা মহামারী কাটিয়ে এসএসসি পরীক্ষা শুরু। সচেতন পরীক্ষার্থীরা, কেন্দ্রের বাইরে অভিভাবকদের অস্বাভাবিক ভিড়। প্রশ্ন একটু কঠিন হয়েছে, বাট মোটামুটি ভালো ছিল। যেহেতু 1.5 ঘন্টা, সুতরাং দেখা গেছে অনেকে শেষ করতে পারেনি। এমসিকিউ কয়েকটা একটু টাফ ছিল। আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে। ওরা অটো পাসের প্যারা থেকে মুক্তি পেল। টেনশনের কারণে তো এটা নির্দেশনা মানতে পারছি না। প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে আটক বেশ কয়েকজন। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর বাড্ডায় দেয়াল ভেঙে ব্যাংক ডাকাতির চেষ্টা। আইএফআইসির উপশাখায় টাকা লুট করার সময় আটক 3। 72 ঘন্টা পর ধর্ষণ মামলা না নিতে পর্যবেক্ষণ দেয়া বিচারকের ক্ষমতা কেড়ে নিলেন প্রধান বিচারপতি। নিয়ম মেনে পদক্ষেপ জানালেন আইনমন্ত্রী। সবার জন্য সতর্কবার্তা। টেকনিক্যাল থেকে খামারবাড়ি পর্যন্ত হচ্ছে 20 টাকা ভাড়া নিল। আমি তো আপনাকে 20 টাকা দিছি, আপনি 20 টাকা দিয়েছেন। রাজধানীতে মানা হচ্ছে না বাসে সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা। বেশি ভাড়া আদায়ের অভিযোগ। মোবাইল কোর্টের তদারকিতেও থামানো যাচ্ছে না দৌরাত্ম্য। মরুর বুকে ক্রিকেট উৎসব শেষ হচ্ছে আজ। টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। দু দলের সামনেই প্রথম শিরোপা জয়ের হাতছানি। দুবাই থেকে ম্যাচের সব শেষ খবর জানাবো আমি সাজিদ মুস্তাহিদ। করোনার বাধা কাটিয়ে শুরু হলো 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। দীর্ঘদিন পর পরীক্ষায় বসতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কেন্দ্রে কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও অভিভাবকদের মাঝে ছিল উদাসীনতা। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের চেষ্টা হলে কিংবা গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কোভিড-19-এর কারণে 2021 সালের এসএসসি পরীক্ষা নিয়েছিল নানা অনিশ্চয়তা। নির্ধারিত সময়ের 8 মাস পর রোববার শুরু হলো বহুল প্রতীক্ষিত এই পাবলিক পরীক্ষা। দীর্ঘদিন পর পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে সময় ও মানবন্টন নিয়ে জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। যদি 3 ঘন্টা সময় পেতাম সেক্ষেত্রে আমরা শেষ করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু 1.5 ঘন্টা, সুতরাং দেখা গেছে অনেকে শেষ করতে পারেনি। প্রশ্ন একটু কঠিন হয়েছে, বাট মোটামুটি ভালো ছিল। আসলে অনেক ভয় ছিল, এত দিন পর পরীক্ষা দিব আর স্কুলেও তো ওরকম কোনো এক্সাম হয়নি। প্রথমে একটু নার্ভাস ছিলাম, বাট কোয়েশ্চেন বলতে পারবো না পুরো ফুল ইজি আসছে বা হার্ড আসছে, বাট আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো। পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও উদাসীন ছিলেন অভিভাবকরা। কেন্দ্রের সামনে ভিড় না করতে অভিভাবকদের বারবার অনুরোধ করা হলেও তাতে কর্ণপাত করেননি তারা। সময়টা কম তো আমরা টেনশনে চলে আসছি, আসলে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। আমাদের বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, এই জন্য তো আমরা টেনশনে আছি। এই টেনশনের কারণে তো এটা নির্দেশনা মানতে পারছি না। আবেগের ব্যাপার তো, বাচ্চারা আসছে, সব অভিভাবকরা আসছে, সবাই একটা আনন্দ পাচ্ছে, যার জন্য এখানে কিছু বলারও নেই। পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী জানান, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। প্রশ্ন ফাঁসের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাইরে অভিভাবকেরা যেখানে দাঁড়াচ্ছেন সেখানে হয়তো স্বাস্থ্যবিধি সেভাবে তারা মানছেন না। আগামী 23 নভেম্বর শেষ হবে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা। সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হলো 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। জীবনের গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উজ্জ্বল ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর মতো সারা দেশেও প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্ন হয়েছে। পরীক্ষায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বছরের শুরুর দিকে হওয়ার কথা ছিল পরীক্ষা। করোনার কারণে সেই পরীক্ষা শুরু হলো বছরের শেষের দিকে। তারপরও কেন্দ্রে আসা পরীক্ষার্থী আর অভিভাবকদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ।
সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত হয়েছে প্রথম দিনের পরীক্ষা। কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারায় আনন্দিত পরীক্ষার্থীরা আশা প্রকাশ করেন ভালো ফলাফলের। আমাদের পরীক্ষার প্রিপারেশন ভালো এবং আমাদের পরীক্ষাটা ভালো হবে আশা করি। অটো পাস না হয়ে পরীক্ষা হচ্ছে, এটাই আমাদের জন্য অনেক ভালো। স্কুল খোলার কারণে নতুনভাবে প্রিপারেশন নেওয়া শুরু করি এবং এই কয়েক মাসে ভালোভাবে নিই। অনলাইন ক্লাসে পড়াশোনা করেছে, বাসায় করেছে, এই কয়েক মাসে ভালোভাবে আশা করছি। এক্সামের কোশ্চেন মোটামুটি ইজি হয়েছে, এমসিকিউ কয়েকটা একটু টাফ ছিল, বাদ বাকি সবই ঠিক আছে। এক্সাম ভালো হয়েছে, সৃজনশীল ভালো হয়েছে, এমসিকিউ 2-4টা বইয়ের বাইরে কোশ্চেন ছিল, এটা একটু কঠিন হয়েছে কিন্তু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। নির্দেশনার পরও কেন্দ্রের বাইরে ছিল অভিভাবকদের ভিড়। দেরিতে হলেও পরীক্ষা নেয় স্বস্তি জানান তারা। ছাত্রছাত্রীদের একটা বছর পিছিয়ে যাওয়া মানে দেশ পিছিয়ে যাওয়া। কোভিড-19 কারণে পরীক্ষাটা হয়নি, পরীক্ষাটা এখন চলছে, আমরা খুশি, ছাত্রছাত্রীরা খুশি এবং আমরা অত্যন্ত খুশি যে পরীক্ষাটা ভালোভাবে হচ্ছে। শিক্ষক ও বোর্ড কর্মকর্তারা জানান নির্দিষ্ট দূরত্বে করা হয়েছে আসন বিন্যাস, হাত ধোয়া, মাস্ক পরা সহ মানা হয়েছে স্বাস্থ্যবিধি। আমরা স্বাস্থ্যবিধি মেনে পুরোপুরি আমাদের সেভাবে সিট প্ল্যান করা হয়েছে এবং শিক্ষার্থীরা সেভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ঢোকার সময় বাচ্চাদের স্প্রে করার কথা বলা আছে এবং স্যাররা স্প্রে করছেন এবং প্রতি বেঞ্চে একজন করে বসার ব্যবস্থা করা হয়েছে। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে 22 লাখের বেশি শিক্ষার্থী। আহসানুল করিম, সময় সংবাদ। এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করার নামে টাকা হাতিয়ে নেওয়া চক্রের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধ্রুব, ধন্যবাদ এশা। আমরা আজকে আছি ডিএমপি মিডিয়া সেন্টারে। আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার আগে একটা গুজব ছড়ানো হয় অথবা প্রশ্ন ফাঁস হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু গুজব ছড়ানো হয় যে প্রশ্ন ফাঁস হয়েছে। সেই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিভিন্ন প্রতারক চক্র এটিকে কেন্দ্র করে বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। ঠিক তারই ধারাবাহিকতায় বাংলাদেশের শিক্ষামন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছিলেন যারা প্রশ্ন ফাঁস অথবা এই ধরনের গুজবের সাথে জড়িত থাকবেন তাদেরকে যথাসত্তর আইনের আওতায় আনা হবে। ঠিক তারপরই বিভিন্ন এই যে চলমান এসএসসি পরীক্ষা চলছে, এই এসএসসি পরীক্ষার সময় বিভিন্ন চক্র ফেসবুক এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রছাত্রীদের এই প্রতারণার ফাঁদে ফেলছিলেন। তারা বিভিন্নভাবে বলছিলেন যে তাদের কাছে প্রশ্ন রয়েছে এবং এটা একটা নতুন ধারার সূচনা করেছিলেন তারা, যে তাদের কাছে প্রশ্ন রয়েছে এবং তারা এই প্রশ্নের বিনিময়ে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থী অথবা চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা নিয়ে নিতেন। এমনই এক ঘটনার প্রেক্ষিতে ঢাকায় ডিএমপি তে এমনই এক তথ্যের ভিত্তিতে এখানে একটি বিভিন্ন সময় কর্তব্যরত ছিলেন এখানকার যারা দায়িত্বে আছে তারা এই ব্যাপারটা নজরদারিতে রেখেছিলেন এবং তারই ধারাবাহিকতায় গতকাল রাতে ঢাকা ডিএমপির গুলশান থানার আওতাধীন একটি দল ডিএমপির একটি দল এখান থেকে বিভিন্ন দুইটি চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করে। এই বিষয়ে কিছুক্ষণ পর এখানে যে ডিএমপির অতিরিক্ত কমিশনার তিনি একটি প্রেস ব্রিফিং করবেন। প্রেস ব্রিফিংয়ের পর আমরা সার্বিকভাবে বিস্তারিত তথ্য জানতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ এশা। রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। রাজধানীতে আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপশাখার দেয়াল ভেঙে টাকা লুট করার সময় 3 জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। এই মুহূর্তে বনানীতে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তমাল, হ্যাঁ এশা, মূলত দুপুর 2:30টায় কিন্তু সংবাদ সম্মেলনটি হওয়ার কথা রয়েছে, অর্থাৎ দুপুর 2:30টায় যে গুলশান জোনের পুলিশ কমিশনার রয়েছেন হাসানুজ্জামান তিনি কিন্তু সংবাদ সম্মেলন করবেন এবং মূলত আজকে ভোরে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে তিনজন চোর তারা বলছেন যে 3 জন চোর তারা মূলত আইএফআইসি ব্যাংকের বাড্ডা যে শাখা সেই শাখা তারা কিন্তু দেয়াল ভাঙেন এবং দেয়াল ফুটো করার পরে তারা কিন্তু এর ভিতরে প্রবেশ করেন। ওই সময় আইএফআইসি ব্যাংকের হেড অফিসে কিন্তু আসলে সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছিল, সেইটি তারা দেখতে পেয়ে 999-এ ফোন দেন। 999-এ ফোন দেওয়ার পরে কিন্তু বাড্ডা থানা থেকে আসলে পুলিশ গিয়ে এই যে 3 চোরকে তারা আটক করতে সক্ষম হন এবং বলা হচ্ছে যে 3 জনকে নিয়ে আসা হবে এই পুলিশ কমিশনের কার্যালয়ে এবং তারপর মূলত সংবাদ সম্মেলনটি করা হবে। তবে এর আগে কিন্তু আমাদেরকে
তেমন কোনো তথ্য আসলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। তারা বলছেন যে দুপুর 2:30টায় যখন নিয়ে আসা হবে, সংবাদ সম্মেলনটি হবে, সেই সময় মূলত আসলে জানা যাবে। তবে আপনাকে জানিয়ে রাখি যে মূলত ভোর রাত্রের দিকে মূলত এই ঘটনাটি ঘটে এবং পুলিশ ধারণা করছে যে 5 থেকে 6 জন মূলত ছিলেন। তারা 3 জন ভেতরে ঢোকার চেষ্টা করে, সেই সময় একজন কিন্তু ঢুকেই একটি ভল্ট তারা ভাঙার চেষ্টা করে। সেই সময় মূলত মতিঝিল থেকে বা তাদের যে সেন্ট্রাল যে সিসিটিভি ক্যামেরার মনিটর রয়েছে সেখান থেকে তারা ফলো করার পরে মূলত 999-এর ফোন দেন। 999 থেকে মূলত বাড্ডা থানায় জানানো হয়। তারপর কিন্তু পুলিশ ফোর্স গিয়ে কিন্তু আটক করতে সক্ষম হয় এবং তারা ধারণা করছেন যে প্রায় 5 থেকে 6 জন ব্যক্তি ছিলেন এর সঙ্গে জড়িত। যদিও কোনোটা পালিয়ে গেছেন, কিন্তু 3 জনকে কিন্তু আটক করা সক্ষম হয়েছে বাড্ডা থানা পুলিশ এবং তারা বলছে 2:30টার সময় যে সংবাদ সম্মেলনটি হবে, সংবাদ সম্মেলনে তারা মূলত কোন উদ্দেশ্যে কোন কারণে এইটি যে করেছে সেটা কিন্তু তারা আসলে তুলে ধরবেন। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে আজকে ভোর রাত্রে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং ভোর রাত্রে কিন্তু আটক করতে তারা কিন্তু সক্ষম হন এবং দুপুর কিন্তু 2:30 দিয়ে কিন্তু এই সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। হিসা, আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপশাখার টাকা লুট করার সময় 3 জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত খবর জানাচ্ছিলেন বনানী থেকেই সহকর্মী আতিকুর রহমান তাওয়ান। 72 ঘন্টা পর ধর্ষণ মামলা না নেয়ার পর্যবেক্ষণ দেওয়া বিচারকের ক্ষমতা কেড়ে নিলেন প্রধান বিচারপতি। বিচারক মোহাম্মদ মুসাম্মদ কামরুন নাহারকে কর্মস্থল থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে চিঠি দিয়েছেন সর্বোচ্চ আদালত। এ ঘটনাকে সবার জন্য সতর্কবার্তা বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। এদিকে আইনমন্ত্রী বলেছেন ওই বিচারক তার বক্তব্যের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ভুল বার্তা দিয়েছেন। 72 ঘন্টা পর ধর্ষণ মামলা নেওয়া যাবে না। বনানীর রেন্ট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার 5 আসামির খালাসের রায়ে এমন পর্যবেক্ষণ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহার। বিচারকের এমন পর্যবেক্ষণের পর ওঠে সমালোচনার ঝড়। প্রতিবাদী রাস্তায় নামে নানা সংগঠন। আইনমন্ত্রী বলেন এমন পর্যবেক্ষণ বেআইনি ও অসাংবিধানিক। ওই বিচারকের ক্ষমতা কেড়ে নিতে চিঠি দেয়া হবে সুপ্রিম কোর্টে। এটা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। মন্ত্রীর এমন বক্তব্যের 24 ঘন্টা না যেতেই বিষয়টি নিয়ে আপিল বিভাগের সিনিয়র বিচারপতিদের মতামত নেন প্রধান বিচারপতি। রোববার সকালে বিজ্ঞপ্তিতে জানানো হয় বিচারক কামরুন নাহারের ক্ষমতা সাময়িক প্রত্যাহারের কথা। এই বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটা ভুল নির্দেশনা দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহণটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, সেই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও সম্পূর্ণ আইনানুগভাবেই কিন্তু সেটা এগিয়ে যাবে। আজ থেকে তিনি আর বিচারকের চেয়ারে বসতে পারছেন না। সুপ্রিম কোর্টের দেওয়া চিঠিতে ওই বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলা হয়েছে। উনি ওনার এখতিয়ারের বাইরে যে কাজ করেছেন এবং তার এই কাজের ফলে আমাদের যে বিচার যে ব্যবস্থা এখানে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হতে পারে। এটা সবসময় এটা বার্তা যে কোনো কাজ করতে গেলে উনি কেউ যদি অন্যায়ভাবে কোনো অর্ডার দেন বা কোনো কিছু করেন সেটা কিন্তু একটা তদন্তের মাধ্যমে এটা নিষ্পত্তি করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুন নাহারকে এর আগেও শোকজ করেছিলেন আপিল বিভাগ। সে সময় তার বিরুদ্ধে জামিন স্থগিত থাকার পরও আসামিকে জামিনে মুক্তি দেওয়ার অভিযোগ ছিল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পরিবহন মালিক নেতারা ঘোষণা দিলেও রাজধানীতে মানা হচ্ছে না বাসে সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা। নেওয়া হচ্ছে বেশি ভাড়া। বিআরটিএর মোবাইল কোর্ট ও মালিক পক্ষের যৌথ অভিযানেও থামানো যাচ্ছে না চালক সহকারীদের দৌরাত্ম্য। নৈরাজ্য থেকে মুক্তির দাবি জানিয়েছেন নগরবাসী। টেকনিক্যাল থেকে খামারবাড়ি পর্যন্ত হচ্ছে 20 টাকা ভাড়া নিল। এটা কি 20 টাকা ভাড়া? তাহলে আপনি তো 20 টাকা নিলেন, আমি তো আপনাকে 20 টাকা দিচ্ছি। আমি তো আপনাকে 20 টাকা দিচ্ছি, আপনি 20 টাকা নিলেন। যাত্রী আর বাস কন্ট্রাক্টরের এমন তর্কের শেষে হার মানতে হয় যাত্রীদেরই। সিটিং সার্ভিস বলি তো নাই, আমরা 4 থেকে ভাড়া নিতেছি। তারা তো আমাদের কাছ থেকে জিম্নি করে টাকা নিচ্ছে। লোকাল সার্ভিস যদি হয় তাহলে তো ভাড়া কমার কথা, 70 টাকা থেকে কমার কথা না। কমার্শালি গেলে সেই হিসাবে ভাড়া নেবে। ও তো আগের সিটিং এর হিসাব করেই তো 95 টাকা ভাড়া বানাইছে। ওনারা যেভাবে আমাদের জিম্মি করে রাখছে এক কথায়, সরকারের কোনো ডিসিশন ওরা মানবে না। কথা ছিল রোববার থেকে চলবে না সিটিং সার্ভিস, থাকবে না ওয়েবিল, অথচ সেই নির্দেশনা যেন মানছে না কেউই। সর্বনিম্ন ভাড়া 10 টাকা হলেও গেট লক সিটিং এর নামে দিতে হচ্ছে দ্বিগুণ। লিখতেছেন
যাত্রী হিসাব ভাড়াটা তো বেশি নেয়। এখানে খামার বাড়ি থেকে যদি আসাদ গেট 15 টাকা ভাড়া নেয়। স্টুডেন্ট ভাড়া স্টুডেন্ট কাটেন, কয় আমারে বলে লাভ নাই, সরকারে বলেন, আমার যা ভাড়া আমি তা নিই বল। এটা তো সিটিং গাড়ির মূলত, কিন্তু এরা যতটুকু পর্যন্ত উঠানো যায় ততটুকু পর্যন্ত উঠায়। এদিকে কলাবাগান এলাকায় বিআরটি এর অভিযানে ছিলেন মালিক পক্ষ। মোবাইল কোড শুনিয়ে যেন সিটিং সার্ভিস হয়ে যায় লোকাল। ওয়েবিলের সাথে ভাড়ার কোনো সম্পর্ক নাই। ভাড়া যে নতুন চার্ট আছে সেই চার্ট অনুযায়ী ভাড়া আদায় করবে, এর বাইরে কেউ আদায় করতে পারবে না। তবে কর্তৃপক্ষের সেই গতানুগতিক আশ্বাস শিগগিরই শৃঙ্খলা ফিরবে নগরের গণপরিবহনে। সিটিং সার্ভিস বা গেট লক সার্ভিসের নামে তারা বেশি ভাড়া আদায় করছে কিনা এই জিনিসটাও আমরা মনিটর করছি। ভাড়ার চার্টে যেটা দেয়া আছে তার থেকেও বেশি আদায় করছে। বিভিন্ন অনিয়ম আমার কাছে পরিলক্ষিত হয়েছে এবং আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। একে তো বাড়তি ভাড়া, তার উপরে সিটিং সার্ভিসের এমন বোঝা থেকে দ্রুত মুক্তি চান নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিস্তারিত জানাতে রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, এই মুহূর্তে রয়েছি ফার্ম গেটে। জানেন আজকে থেকেই কিন্তু সিটিং সার্ভিসের নামে যে সার্ভিসগুলো রাজধানীর গণপরিবহন দিয়ে চলছে সেগুলো বন্ধের একটি ঘোষণা দিয়েছিল মালিক পক্ষ। যদিও বিআরটি এর হিসেবে বা সরকারি নথিতে সিটিং সার্ভিস নামে কোনো সার্ভিস কিন্তু নেই, কিন্তু তারপরও এটি কিন্তু একটি সার্ভিস, আসলে গেট ক্লক সিটিং নামে একটি সার্ভিস কিন্তু মালিক পক্ষই তৈরি করেছিল। এবং এই চলমান যে ভাড়া বৃদ্ধির ইস্যুতে যখন আসলে কথা হচ্ছিল তখনই কিন্তু মালিক পক্ষ দিয়ে বলা হয়েছে যে রাজধানীতে আর এই ধরনের সিটিং সার্ভিস চলবে না। কিন্তু আজকে সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে যেখানে আসলে সিটিং সার্ভিসগুলো নিয়ন্ত্রিত হয় মূলত ওয়ে বিলের মাধ্যমে, এবং যে পয়েন্টে রাজধানীর ওয়ে বিলগুলো করা হয় সেখানে কিন্তু গিয়ে দেখা গেল যে ঠিক আগের নিয়মই বলবৎ রয়েছে, অর্থাৎ সেখানে খুব একটা পরিবর্তন হয়নি। আমরা যখনই সেখানে যারা সুপারভাইজার আছেন বা বাসের কন্ট্রাক্টর বা চালক যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন যে মালিক পক্ষ থেকে তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যদিও বিআরটিএ যে আজকে অভিযান চলছে সেখানে কিন্তু মালিক পক্ষের লোকজনও ছিল, তারা বলছেন তারা মালিকদের জানিয়ে দিয়েছেন, তবে কেউ কেউ সেটি মানছেন না, এবং যারা মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন। এবং শিগগিরই আসলে পুরো বিষয়টা সপ্তাহখানিকের মধ্যে একটি নিয়ন্ত্রণে আসবে বলে যদিও তারা দাবি করেছেন। কিন্তু বাসে আমরা যেটা দেখেছি যে যখনই আমরা ক্যামেরা নিয়ে বাসগুলোতে যাই তখনই এই সিটিং সার্ভিসে তারা মুখে স্বীকার করছেন না সিটিং সার্ভিস, কিন্তু স্বল্প দূরত্বের কোনো যাত্রীও তারা তুলছেন না, এবং স্বল্প দূরত্বে কোনো যাত্রী যদি উঠেও যান সেক্ষেত্রে ন্যূনতম ভাড়া যে 10 টাকা নেওয়ার কথা সেটি কিন্তু 20 টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ কেউ যদি মিরপুর 1 নম্বর থেকে উঠে কল্যাণপুর কিংবা শ্যামলী নামতে চায় তাকে কিন্তু পুরো ফার্মগেটের ভাড়াই দিতে হচ্ছে। এই অবস্থা কিন্তু এখনও চলছে। যদিও যে অভিযানটি চলমান ছিল সেই অভিযানটি চলছিল কলাবাগান এলাকায়, সেই পথে যে বাসগুলো যাতায়াত করছে সেগুলোকে আমরা দেখেছি তার আগে থেকেই গিয়ে সেগুলো সেই এলাকায় এসে তারা বলছে না সিটিং সার্ভিস না, এবং তারা সেখানে দুই একটি বাস ভাড়া যে ন্যূনতম ভাড়া রয়েছে 10 টাকা সেটি নিলেও বাকি অন্য রুটে যে অবস্থা সেটি কিন্তু একই রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে যে এই সিটিং সার্ভিসের নামে যে যাত্রী দুর্ভোগ বা সাধারণ যাত্রীদের যে ভোগান্তির কথা রয়েছে, ভোগান্তি চলছে, সেটি কিন্তু আসলে থামছে না। অর্থাৎ তবে বিআরটিএ এবং তাদের সঙ্গে যে মালিক পক্ষ যে ছিলেন যে অভিযানে তারা বলছেন তারা এই অভিযান চলমান রাখবেন যতক্ষণ না পর্যন্ত এই সিটিং সার্ভিসের নামে হয়রানি এটি বন্ধ না হয়। তো এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো। নির্দেশনার পরেও রাজধানীতে মানা হচ্ছে না বাসে সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা, সেই সাথে নেওয়া হচ্ছে বেশি ভাড়া। ফার্মগেট থেকে আমাদেরকে সে খবরই বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে। এছাড়া বিকেলে মেডিকেল বোর্ডের বৈঠকে তার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় তাকে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিক ও রক্তে হিমোগ্লোবিন কম থাকায় চিকিৎসকের পরামর্শে তাকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়। গত এপ্রিলে তার করোনা ধরা পড়ে। এরপর 53 দিন হাসপাতালে অবস্থানের পর দ্বিতীয় দফায় তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। 23 দিন ভর্তি থাকার পর 7 দিনের মাথায় আবারও শনিবার সন্ধ্যায় বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হলো। টি-20 বিশ্বকাপের ফাইনালের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা জয়ের আশায় রাতে মাঠে নামছে দুদল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে দুবাইয়ে আছেন রিপোর্টার সাজেদ মুস্তাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
সাজিদ। এশা, মরুর বুকে যে 1 মাস ধরে যে ক্রিকেট উৎসব চলছিল সেটা কিন্তু আজ শেষ হতে যাচ্ছে। আমরা জানি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ফাইনালে মুখোমুখি হবে। বিশ্বকাপের ফাইনাল নিয়ে ঠিক যেমনটা উত্তেজনা বিরাজ করে আমরা দেখেছি আগের আসরগুলোতে, টি-20 বিশ্বকাপ অথবা 50 ওভার ওয়ার্ল্ড কাপ যেটাই বলি না কেন, এবার কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না। তার অন্যতম কারণ কিন্তু আমরা জানি স্বাগতিক দল যদি ফাইনালে খেলে একটা ভিন্ন মাত্রা পায়। এবার যে দল দুটো খেলছে তারা তাসমান সাগরের দুই প্রতিবেশী নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তারা কিন্তু এর আগেও বিশ্বকাপের একটি ফাইনালে মুখোমুখি হয়েছিল, সেটা 2015 বিশ্বকাপে 50 ওভারের ওয়ার্ল্ড কাপে তারা মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে কিন্তু জিতেছিল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড ক্রিকেট দলে আজকের ম্যাচে একটি পরিবর্তন আসবে, এটা অনেকটা আসলে নিশ্চিতভাবেই বলা যায়। ডেভন কনওয়ে ইনজুরির জন্য খেলতে পারছেন না আজকের ম্যাচটিতে। আমরা জানি তিনি লাস্ট যে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ খেলেছিলেন সেখানে নিজ হাত দিয়ে ব্যাটে একটা মারার জন্যই কিন্তু আসলে পরে তার ইনজুরি হয়ে যায় এবং এরপর তিনি এই ফাইনাল থেকে ছিটকে যান। তার পরিবর্তে টিম সেইফার্ট কিন্তু আজকের ম্যাচটিতে খেলবেন। তবে আজকের ম্যাচে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে কিন্তু টস। আমরা জানি দুবাই ক্রিকেট স্টেডিয়ামে এই বিশ্বকাপে যতগুলো ম্যাচ হয়েছে 12টি ম্যাচের 11টিতে কিন্তু পরে ব্যাট করা দল জিতেছে এবং এর পেছন অন্যতম একটা ভূমিকা রাখে কিন্তু ডিউ ফ্যাক্টর। আমরা জানি এখন কিছুটা হলেও এখানে ঠান্ডা পড়ছে, সন্ধ্যার পর আবহাওয়া একটু চেঞ্জ হয় এবং এই ডিউ ফ্যাক্টরের শিশিরের জন্য কিন্তু বেশ ভুগতে হচ্ছে যারা পরে বল করছে। আমরা দেখেছিলাম দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে শাহিন শাহ আফ্রিদি, যিনি কিনা প্রথম 3 ওভারে মাত্র 13 রান দিয়েছিলেন, তার চতুর্থ ওভারে কিন্তু 20 রান দিয়ে ম্যাচই হেরে যায় পাকিস্তান ক্রিকেট দল। আজকে এই ম্যাচটি ডেফিনেটলি স্থানীয়দের মধ্যে তেমন একটা আগ্রহ নেই, কারণ পাকিস্তান বা ভারত কোনো দলে কিন্তু ফাইনালে খেলছে না। এটা নিয়ে আসলে অনেকের মধ্যে বেশ আক্ষেপ কাজ করছে। যদি পাকিস্তান বা ভারত বা উপমহাদেশের একটি দল আজকের ফাইনাল ম্যাচটিতে খেলতো তাহলে কিন্তু একটা ভিন্ন একটা মাত্রা পেত। আমরা জানি ওয়ার্ল্ড কাপের ফাইনালের টিকিটের দাম অনেক চড়া থাকে, তবে আজকে কিন্তু একটা ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে অনেককে। যারা ফাইনাল দেখবেন বলে টিকিট কেটেছিলেন, স্পেশালি ভারত ভক্তরা, 400 দিরহাম দিয়ে টিকিট কাটার পর সেই টিকিট এখন তারা বিক্রি করতে চাইলে কিন্তু সেটা মাত্র 150 দিরহাম দাম পাচ্ছে, এমন অনেকে আমাদের বলেছেন। তো বোঝাই যাচ্ছে যে আসলে খুব একটা উত্তেজনা কিন্তু নেই ফাইনাল নিয়ে। তবে ডেফিনেটলি যেই দুই দল আছেন সেই দুই দলের জন্য কিন্তু এটা অনেক বড় একটা মোমেন্ট, কারণ এই দুই দল কখনোই কিন্তু টি-20 বিশ্বকাপে শিরোপা জিততে পারেনি। ডেফিনেটলি অস্ট্রেলিয়া চাইবে যে তাদের শো কেসে, ট্রফি কেসে আরও একটি শিরোপা যুক্ত করতে। একই সঙ্গে নিউজিল্যান্ডেরও লক্ষ্য থাকবে প্রথম কোনো আইসিসির বিশ্বকাপ ট্রফি জেতা। আমার কাছে দুবাই থেকে এই ছিল সবশেষ খবর। টি-20 বিশ্বকাপের ফাইনালের জন্য রাতে মাঠে নামছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুবাই থেকে আমাদেরকে সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। দুপুরের সময় আরও থাকছে কাঙ্ক্ষিত প্রাপ্তি ছাড়াই শেষ জলবায়ু সম্মেলন COP26, কয়লার ব্যবহার কমানো ও বিপন্ন দেশগুলোকে সহায়তায় ঐক্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীরা বলেন, জনসাধারণের কথা না ভেবেই সবকিছুর মূল্য বাড়িয়ে দিচ্ছে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা। এ অবস্থায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তারা। ডিজেলের দাম বেড়েছে বলে ভাড়া বৃদ্ধি করে দিল বাস শ্রমিক মালিকদের কথায়, এটা তাদের হচ্ছে সাধারণ জনগণের কথা একবার ভাবলো না। সবকিছুর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, তো আমাদের স্টুডেন্টের পক্ষে কিভাবে চলা সম্ভব? সরকার কোনোভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, সবচেয়ে বড় কথা চেষ্টাটাও করছে না, তার এখন তার বেনিয়া গোষ্ঠীকে তার খুশি রাখতে হবে। কুষ্টিয়ায় শুরু হলো ডায়াবেটিস রোগীদের ডিজিটাল নিবন্ধনের কাজ। পর্যায়ক্রমে দেশের সব ডায়াবেটিস সমিতির হাসপাতালে এই কার্যক্রম চলবে। এর মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে জানান বাংলাদেশ ডায়াবেটিস সমিতির নেতারা। বাবুল হোসেনের তোলা ছবি ও SM রাশেদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। মানবদেহের মারাত্মক রোগগুলোর মধ্যে অন্যতম ডায়াবেটিস। দেশে 1 কোটির বেশি মানুষ এই রোগে আক্রান্ত, কিন্তু চিকিৎসার পরিবর্তে তারা নানা হয়রানির শিকার হতেন। এসব রোগীদের যথাযথ চিকিৎসার আওতায় আনতে উদ্যোগ নিল বাংলাদেশ ডায়াবেটিস সমিতি। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এ রোগে আক্রান্ত দেশের প্রায় 70 লাখ রোগীকে ডিজিটাল নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। দেশের 32টি কেন্দ্র, 61টি অধিভুক্ত সমিতি, 16টি অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশন কেন্দ্রের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার কার্যক্রম শুরু হলো কুষ্টিয়া থেকে।
কুষ্টিয়া ডায়াবেটিস হাসপাতালের আওতায় 85,000 রোগীকে ডিজিটাল নিবন্ধন করাতে রোববার থেকে কাজ শুরু হয়। প্রতিদিন জেলার প্রায় 700 রোগীকে নিবন্ধনের আওতায় এনে চিকিৎসা নিশ্চিত করা হবে। BNDR অ্যাপসের মাধ্যমে দেশের যে কোনো স্থানে থাকা রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা সেবা নিশ্চিত করবেন। এই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যত ডায়াবেটিস রোগী আছে যে কোনো কেন্দ্রে গেলে তারা কিন্তু চিকিৎসা নিতে পারবে। এর সুফল কুষ্টিয়া থেকে যেটা শুরু হল, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। চিকিৎসা সেবার এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডায়াবেটিস রোগীরা। এক জেলা থেকে আরেক জেলায় গেলে আপনার বই নেওয়া লাগবে না, নতুন বই করা লাগবে না। এই 20 টাকার মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো স্থানে যাই আমি আমার চিকিৎসাটা নিতে পারবো। এই পদ্ধতিটা সব জায়গায় চালু হোক, আর আমরা কৃতজ্ঞ যে এটা চালু হচ্ছে। কুষ্টিয়া ডায়াবেটিস সমিতি হাসপাতালের তথ্য মতে জেলায় প্রতিদিন 350 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। অসন্তোষ ও প্রাপ্তির মধ্য দিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন COP26। সম্মেলনে জলবায়ু পরিবর্তন রোধে একসঙ্গে কাজের পাশাপাশি বিপন্ন দেশগুলোকে সহায়তায় রাজি হয়েছে 197টি দেশ। যদিও এই চুক্তিকে প্রয়োজনের তুলনায় কিছুই নয় বলে মন্তব্য করছেন জাতিসংঘ মহাসচিব। আর গ্লাসগো সম্মেলনকে ব্যর্থ বলে দাবি করেছেন বাংলাদেশের প্রতিনিধি ও জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক সলিমুল হক। টানা 2 সপ্তাহের আলোচনার পর অতিরিক্ত দিনে এসে শেষ হলো গ্লাসগো জলবায়ু সম্মেলন COP26। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন প্রেসিডেন্ট অলোক শর্মা। History has been made here in Glasgow. And what we now need to ensure that the next chapter charts the success of the commitments that we have solemnly made together in the Glasgow Climate Pact. Thank you. এবারের সম্মেলন যে প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল শেষ পর্যন্ত তার সবকিছু পূরণ হয়নি। তবে কয়লা সহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতিতে সম্মত হয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখতে কার্বন গ্যাসের নির্গমন যতটা কমানো দরকার সেখানে একমতে যেতে পারেনি বিশ্ব নেতারা। The consensus remained elusive. সম্মেলনে খসড়া চুক্তি নিয়ে সবচেয়ে বড় বাধা ছিল ভারত। আপত্তি জানিয়েছিল চীন, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও ইরান। যদিও শেষ মুহূর্তে এসে কয়লার ব্যবহার কমিয়ে আনতে সম্মত হয় দেশগুলো। এরই মধ্যে এই সম্মেলনকে ব্যর্থ বলে তকমা দিয়েছেন COP26-এ অংশ নেয়া বাংলাদেশের জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক সালিমুল হক। As far as I am concerned, it is a failure. Absolute failure. There may be other good things in it. I don't care. আর এবারের সম্মেলনে যে চুক্তি হয়েছে তা প্রয়োজনের তুলনায় কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। রায়হানুল রানা, সময় সংবাদ। রাজধানীতে আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপশাখার দেয়াল ভেঙে টাকা লুট করার সময় 3 জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। এ বিষয়ে ব্রিফিং করছেন ডিএমপির গুলশান জোনের ডিসি। সরাসরি যাচ্ছি সেখানে। আরেকজন হলো রুবেল শিকদার। এই দুজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো আজকের যেটি আমাদের মেসেজ থাকলো যে তাদের এই একটি ব্যাংকের মতো জায়গায়, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান বা এই ধরনের যে প্রাতিষ্ঠানিক যে বড় বড় প্রতিষ্ঠানিক যে আমাদের ইনস্টিটিউশনগুলো আছে, এগুলোতে যদি এই ধরনের সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে পারে তাহলে আমাদের যে বর্তমান সিস্টেমটি আছে, যে ঘটার মুহূর্তে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের 999-এর দ্রুততার সহিত আমরা যদি কেউ আমাদেরকে জানায়, আমাদের টিমগুলো তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে অপরাধীকে অতি দ্রুততার সহিত আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা বিষয়গুলি খতিয়ে দেখছি তারা কি কারণে ব্যাংকের মধ্যে একটি আর্থিক প্রতিষ্ঠানে তারা চুরির চেষ্টা করেছিল। আমরা এই মুহূর্তে তো প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা তাদের ঘটনার স্বীকার করেছে এবং আমাদের সিসি ফুটেজও আছে। আমরা কেন এসেছে, কী কারণে এসেছে, তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কি না আমরা এগুলো খতিয়ে দেখছি। এটা তো আমি ফার্স্টেই বললাম যে তারা যে ব্যাংকের তারা দেয়ালটি ভেঙে ভিতরে ঢুকেছে, বাট এটি তাদের যে সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেমে ছিল, এই সিকিউরিটি সিস্টেমে এই জিনিসটি ধরা পড়ে এবং ধরা পড়লে তাৎক্ষণিকভাবে তারা 999-এ ফোন দিলে এবং আমরা অতি দ্রুততার সহিত আমাদের মোবাইল টিম তার ওখানে উপস্থিত হয়ে আমাদের যে হৃদয় হোসেন
যে এই ঘটনার সাথে যে দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করেছিল তাকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই। একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি বলছেন যে তিনজনকে, প্রথমে একজনকে গ্রেপ্তার করেছেন, পরে তার দেওয়া সূত্র অনুযায়ী আরো দুজনকে গ্রেপ্তার করেছেন। এই ঘটনা কি শুধুমাত্র তিনজনে জড়িত না অন্য কারো? আমরা এ পর্যন্ত তিনজনের নাম পেয়েছি, আরও কারা জড়িত আছে এগুলো আমরা তদন্তে যদি বের হয়ে আসে আমরা সেগুলো তাদেরকে গ্রেপ্তার করবো। আমরা দেয়াল ভাঙ্গার একজনকে, দেয়াল ভেঙে ভিতরে একজন প্রবেশ করেছে, আমরা এই ফুটেজটা পেয়েছি এবং যখন ভিতরে প্রবেশ করেছে তাৎক্ষণিকভাবে তাদের এই সিকিউরিটি সিস্টেমে তাকে ধরা পড়ে এবং সেখান থেকে আমরা জানতে পারি এবং তাৎক্ষণিকভাবে আমরা যে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই, বাকিরা পালিয়ে যায় এবং পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে আমরা গ্রেপ্তার করি। আমাদের অভিযান চলমান আছে, আমাদের তদন্ত পর্যায়ে যদি আরও কারো নাম আসে আমরা তাদেরকে গ্রেপ্তার করব। কোথা থেকে আটক করেছেন তাদের বাকি দুইজনকে? আমরা একজন, আমরা যে হৃদয় হোসেন, এটি হলো সাততলা বস্তিতে, ওখান থেকে তাকে আমরা গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুসারেই তার তথ্য অনুযায়ী যে মামুন এবং রুবেল, এদেরকে আমরা এই পার্শ্ববর্তী বনানী এই এলাকা থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। হ্যাঁ, মামলা তো হয়েছে, আমরা অলরেডি মামলা হয়েছে এখানে বাড্ডা থানার মামলা নম্বর 31 14/11/2021 457 380 511 এই ধারায় অলরেডি মামলা হয়ে গিয়েছে। এই তো মেসেজটা এইটাই যে এই দুইটা সিস্টেম যখন রান করে অপরাধী কিন্তু খুব দ্রুত গ্রেপ্তার হয়। এইটা এরা করেছে, অন্যান্যরা করেছে কিনা, বাট আমরা কিন্তু এই সিস্টেমটা অনেক আগেই আমাদের এটা আরেকটা সিস্টেম আমরা করতে চেয়েছি, এটাকে টোটাল কন্ট্রোল রুমে, যেটা আমাদের যে এটা যেমন 999 দ্বারা কভার করেছে, এটার সাথে আমাদের কন্ট্রোল রুমে অ্যাড করে দিতে চাই, যে কন্ট্রোল রুমেও বিপিং হবে তাৎক্ষণিকভাবে ওই একই সিস্টেম 999, যেমন এখান থেকে ফোন এসেছে আমাদের 999 আমাদেরকে জানিয়েছে, বাট এই সিস্টেমটা হবে এমন যে এখানে কিছু ঘটলেই এই সিস্টেমটা যদি আমাদের ওখানে বসা থাকে ওইখানে বিপ হবে, ওই বিপ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ অ্যালার্ট হয়ে যাবে যে সামথিং গোয়িং রং দেয়ার, ওইখান থেকে তাৎক্ষণিকভাবে আমাদের থানা যেইখানে সবখানে জানাই দেবে। বাট কাজ হয়ে গেছে, 999 তারা জানিয়েছে, 999 থেকে আমাদেরকে জানিয়েছি, ইজি একই সিস্টেম, বাট এইটাই ইজি আমি মনে করি, কারণ আমার পক্ষে তো টোটাল ঢাকা শহর মনিটর করা ভেরি টাফ, বাট সবাই যদি তার নিজেরটা করে তাহলে ইজি, এবং 999 ইজ অলওয়েজ রেডি টু কল। রিমান্ড চাবো? হ্যাঁ পাঠাবো, এখনই পাঠিয়ে দেবো। আর একটা আছে, এটা আবার কালকে দাওয়াত দিই, ওইটা একটা মজার ওইটা বলবো না, একটু আর একটু রেডি হয়ে নিই, ওইটা একটু মজার, ওইটা এমন মজার, ওইটা আবার একটু টিয়া করতে হবে, মানে চুরি, ওটাও চুরির ঘটনা। আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপশাখায় টাকা লুটের সময় 3 জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। সে বিষয়ে ব্রিফ করছেন ডিএমপি গুলশান জোনের ডিসি। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ষোলো দেশের অংশগ্রহণে আজ থেকে আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মেহেদি নাইম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। নাইম, এশা গুড়িগুড়ি বৃষ্টির মাঝেও কিন্তু তীর ধনুকের খেলা জমে উঠেছে। আজ থেকে শুরু হয়েছে 22তম এশিয়ান চ্যাম্পিয়নশিপ। 16 দেশের আর্চাররা এই মুহূর্তে রয়েছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। আপনি ঠিক দেখতে পাচ্ছেন আমার পিছনেই এখন লড়ছেন রোমান সানা একক কম্পাউন্ড ইভেন্টে। সকাল থেকে আসলে 16 দেশের আর্চাররা একে অপরের বিপক্ষে লড়ে যাচ্ছেন। শ্রেষ্ঠত্বের মঞ্চ এটা এশিয়ার। 16 দেশের সেরা সেরা আর্চাররা কিন্তু এখানে এসেছেন। আজকে সকালে বাছাই পর্ব ছিল, সেই বাছাই পর্বে কিন্তু দুর্দান্ত করেছে বাংলাদেশের দিয়া সিদ্দিকী, যিনি কিনা ক্যারিয়ার সেরা 637 স্কোর করে নবম স্থানে আছেন। আপনি এই জায়গায় যে বাংলাদেশ আজকে নবম স্থানে থাকার পর আপনি মনে হতে পারে যে আসলে বাংলাদেশ বোধহয় খারাপ করলো, কিন্তু বিষয়টা কিন্তু মোটেও এর সাথে সেরকম না। এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে আসলে খেলে দক্ষিণ কোরিয়া এবং ভারতের আর্চাররা, যারা কিনা আসলে এশিয়ান র্যাঙ্কিংয়ে মানে সবচেয়ে ভালো অবস্থানে। এবং 2016 রিও অলিম্পিকে স্বর্ণ যে জিতেছিলেন দক্ষিণ কোরিয়ার যে আর্চার, তিনিও কিন্তু এখানে আছেন। এবং ভারত নিয়মিত কিন্তু বিশ্বকাপে স্বর্ণপদক পায়। সেই ভারতের বেশ কয়েকজন আর্চার কিন্তু এই মুহূর্তে লড়ছেন এই
মাঠে। এছাড়াও সকালবেলা আসলে আমাদের ছেলেদের যে ইভেন্ট ছিল সেখানে রিকার্ভে কিন্তু খুব ভালো করেছে রাকিব নওয়াজ কিন্তু আজকে 12তম হয়েছে এবং তার যে স্কোর, তাদের তিনজনের যে সমন্বিত স্কোর, সেটা কিন্তু আসলে জাতীয় রেকর্ড ভেঙেছিল। 2018 সালে যে জাতীয় রেকর্ড ছিল সেই জাতীয় রেকর্ড টপকিয়েছে। মোদ্দা কথায় আসলে আজকে বাংলাদেশের আর্চাররা তাদের সেরা পারফরমেন্সটাই কিন্তু দেখাচ্ছে এখন পর্যন্ত। 2017 সালে ঢাকায় প্রথম এই ইভেন্টটা শুরু হয়, যে ইভেন্টে আমরা কিন্তু কোনো পদক পাইনি, কিন্তু এবারে প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। গেল 2-3 বছরে আমরা বেশ কয়েকটি আসর খেলেছি এবং আমরা ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমরা অলিম্পিক খেলেছি। সুতরাং এবার কিন্তু আমরা আশা করছি প্রথমবারের মতো একটা নয় একাধিক পদক পাওয়ার, এবং সেই সাফল্য কিন্তু এখন পর্যন্ত আছে বাংলাদেশ আজকে কিন্তু দুর্দান্ত, প্রথম দিন দুর্দান্ত করেছে, কাল থেকে মূল পর্ব হবে। এবং সারা বিশ্বের যে অ্যাথলিটরা আছেন, যারা আর্চাররা আছেন, তারা কিন্তু অভিজ্ঞতা শেয়ার করছে বাংলাদেশের আর্চারদের সাথে। তো এবার ইনশাল্লাহ আমরা পদক পাবো এবং আজকে বাছাই পর্বে বাংলাদেশ এখন পর্যন্ত দুর্দান্ত আছে। এই ছিল আশা। আর্মি স্টেডিয়াম থেকে আমার কাছে সব শেষ, ফিরছি আপনার কাছে স্টুডিওতে। আজ থেকে শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। আর্মি স্টেডিয়াম থেকে আমাদেরকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি নাইম। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহামারী কাটিয়ে এসএসসি পরীক্ষা শুরু, শিক্ষার্থীরা সচেতন হলেও উদাসীন অভিভাবক। প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোয় আটক কয়েকজন, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। রাজধানীর বাড্ডায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় ভল্ট ভেঙে ডাকাতির চেষ্টা, ভেতরে ঢোকে দেয়াল ভেঙে আটক 3। টেকনিক্যাল থেকে খামারবাড়ি পর্যন্ত হচ্ছে 20 টাকা ভাড়া নিল। আমি তো আপনাকে 20 টাকা দিছি, আপনি 20 টাকা নিয়েছেন। ঢাকায় মানা হচ্ছে না বাসে সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা, বেশি ভাড়া আদায়ের অভিযোগ। মোবাইল কোর্টের তদারকিতেও থামানো যাচ্ছে না দৌরাত্ম্য। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।